আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ডু ওয়েল ইন ইংলিশ গ্রামার। ইংরেজি গ্রামারে কিভাবে ভালো করা যায়। ইংরেজি গ্রামারে ভালো করার জন্য আমরা একটা ফর্মুলা বানিয়েছি, এটার নাম হচ্ছে রিকপ। রিকপ জিনিসটা কি, এখন আমরা সেটা দেখব। প্রথম লার্ন দ্য রুলস। প্রথমে আপনাকে রুল শিখতে হবে। এটা 5টা জিনিস আছে, আর ই সিওপি, কোনটা আগে করবেন পরে করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু 5টা কাজ করতে হবে। অনেকেই পার্শিয়ালি কাজ করেন, একটা করেন আর একটা করেন না, যার কারণে ইংরেজি গ্রামারের উপরে দক্ষতাটা অর্জন হয় না। 5টা কাজ করতে হবে। 5টা কাজ করলে গিয়ে আপনার ইংরেজি গ্রামারের মধ্যে দক্ষতাটা বাড়বে। কোনটা আগে করবেন পরে করবেন সেটা আপনার ব্যাপার। এটা অবরোহ পদ্ধতি, আরোহ পদ্ধতি, ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। কেউ হয়তো এক্সাম্পল ধরে রুলগুলা শিখেন, কেউ রুল পরে এক্সাম্পল শিখেন। এক এক স্টুডেন্ট এক একভাবে ভালো বুঝে। তবে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এক্সাম্পল দিয়ে রুল বুঝে ভালো, এক্সাম্পল আগে দিয়ে পরে রুল পড়লে ভালো বুঝে। কিন্তু রুল গুলা তো শিখতে হবে। শুধু পরীক্ষা কেন্দ্রিক যে চর্চা যেগুলো আছে, পরীক্ষা প্রশ্ন আমি কতগুলা নিয়ে পড়লাম, এরপরে বিভিন্ন ভাবে এক্সারসাইজ করলাম, বিভিন্ন স্কুল কলেজের প্রশ্ন নিয়ে আমি এক্সারসাইজ করলাম, বা বিভিন্ন মেডিকেলের ভর্তি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা, এ ধরনের যে বিভিন্ন প্রশ্ন আসে যেগুলো, এগুলোর উপরে আমি কেন্দ্র করে আমি শুধু প্র্যাকটিস করলাম। এতে কিন্তু আমার ইংরেজি গ্রামারের উপরে দক্ষতাটা অর্জন হবে না। কারণ এই যে নির্দিষ্ট কেন্দ্রিক, যে পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্নগুলা, এগুলা কিন্তু সব রুল কভার করবে না, এবং বছরে বছরে কিন্তু নতুন নতুন রুলের উপরে প্রশ্ন আসবে। অর্থাৎ রুল শিখতে হবে। এটা শেখার পদ্ধতি ভিন্ন হতে পারে। আগে এক্সাম্পল দিয়ে রুল আসতে পারে, অথবা আগে রুল বলে পরে এক্সাম্পল আসতে পারে, কিন্তু রুল শিখতে হবে। রুলগুলা ধারাবাহিক 1 বাই 1 শিখলে সবকিছু কভার করবে। আর এমনিতে শুধু এক্সারসাইজ করলে রুলগুলা কভার হবে না, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে রুল শিখতে গিয়ে অনেকেই হতভম্ব হয়ে পড়ে যে এত রুল পড়ি তারপরে ইংরেজিতে কোনো দক্ষতা অর্জন করতে পারে না। এবং এটার মেইন সমস্যার কারণ হচ্ছে স্পেশালি ফোকাস অন এক্সেপশনস, এই জিনিসটা না করা। এক্সেপশন যেগুলো আছে এগুলোর উপর একটু স্পেশাল ফোকাস দিতে হবে। অনলি 10% অফ দ্য রুলস আর এক্সেপশনস। কেবল 10% রুল হবে এক্সেপশনস ইংরেজি গ্রামারের মধ্যে। এই 10% রুলগুলা যদি একটু আলাদা করি, এগুলোর উপর একটু ফোকাস করে যদি আমরা শিখে ফেলি, তাহলে পুরো রুলই দেখা যাবে, 100% রুলই দেখা যাবে আমাদের আয়ত্তে চলে আসছে। 90% রুলস আর ইজি, 90% রুলই হচ্ছে সহজ, এবং এগুলো একবার দুইবার পড়লে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই পারবে। এটা পারে না কেন, যে এই 90% যখন মোটামুটি আয়ত্তে চলে আসে তখন একটা ওভার কনফিডেন্স চলে আসে যে আমি তো সবই পারি। আবার কিছু আছে যারা একটু ভালো করতে চায়, এরা দেখা যায় ওই যে 10% কি আটকা পড়ে যায়, ওই 10% পারে না, যার কারণে মনে হয় কিছুই পারি না। কারণ অনেকের টার্গেট থেকে পরীক্ষা আসে 90 পাওয়া, কারো 60-70 পেলে সে মনে করে অনেক ভালো করে ফেলছে। তো ওই যে গতানুগতিক প্রশ্ন যেগুলো আসে, এগুলা শিখলে কিন্তু 60-70 এমনিতেই পাওয়া যায়। কিন্তু যারা A+ পেতে চায়, 80-র উপরে যারা পেতে চায়, এক্সেপশন গুলা না পারলে কিন্তু প্রতিটা টপিকে 3-4, 5-এর মধ্যে 3-4 করে পেলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। বা বিসিএস এ যদি 20-এর মধ্যে আপনি ইংরেজিতে গ্রামারের মধ্যে 10 পান, তাহলে ইংরেজি সাবজেক্টে যে আপনি ভালো করেছেন এটা বলতে পারবেন না। ইংরেজিতে গ্রামারের মধ্যে 17-18 এটা পাওয়ার চেষ্টা করতে হলে কি করতে হবে, এক্সেপশন যেগুলো আছে এক্সেপশন গুলার উপরে একটু ফোকাস করতে হবে। তারপরে হচ্ছে ইউজ কমন সেন্স। অনেকে কমন সেন্সটা কাজে লাগায় না, শুধু রুলের উপর ভিত্তি করে আনসার করে ফেলে। যেমন একটা বাক্য, এটা নেগেটিভ হতে হবে, কিন্তু রুলের মধ্যে কিন্তু নেগেটিভ নট লাগানোর কথা কিন্তু বলা থাকবে না। একটা বাক্য প্যাসিভ, ভার্বটাকে প্যাসিভ ফর্মে বলতে হবে, কিন্তু এমনিতে যে রুলগুলো আছে ওগুলোতে কিন্তু প্যাসিভের কথা বলা থাকবে না। এটা আপনার কমন সেন্স ইউজ করে বলতে হবে। তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো কিন্তু কমন সেন্সের উপরে নির্ভর করে। কিছু কিছু বাক্য এমনিতে কোনো রুলের উপর নির্ভর করে না, জাস্ট আপনার কমন সেন্স ইউজ করে এটা কোন টেন্সে হবে, কোন ভয়েসে হবে, এগুলা চিন্তা করলে কিন্তু ভার্বগুলা বসানোটা হয়ে যায়। থিঙ্ক আউট অফ দ্য বক্স। অনেকে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে পড়ে থাকি, নির্দিষ্ট গণ্ডির বাইরে আমরা চিন্তা করতে পারি না। একটা বাক্য কিভাবে কমপ্লিট করতে হবে, সে ওই একটা ধরনের শিখছে পরীক্ষায়, একটা ওইভাবে আসলে সে পারে, আর অন্য নতুন বাক্য আসলে পারে না। এটার সমস্যাটার মূল কারণ হচ্ছে যে থিঙ্ক আউট অফ দ্য বক্স, এই জিনিসটা নাই।
আউট অফ বক্স মানে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে চিন্তা করতে হবে, এর বাইরে আর কি পারা যায়, এই বাক্যটাকে আমি 5 ভাবে 6 ভাবে আমি এটাকে কমপ্লিট করে দেখি না, এই ভার্বটাকে আর কতভাবে বলা যেতে পারে, একই টেন্সে না হয়ে এটা কি অন্য কোনো টেন্সে ব্যবহার করা যায়, অ্যাক্টিভ ভয়েসে এইভাবে ব্যবহার করলাম, প্যাসিভ ভয়েসে এটা কিভাবে ব্যবহার করা যায়, এভাবে ভিন্ন ভিন্ন ভাবে অল্টারনেটিভ খুঁজে একটার জায়গায় আরেকটা কি কি করা যেতে পারে, এই ধরনের চিন্তা না থাকার কারণে যখন নতুন কোনো সিচুয়েশন আসে তখন আমরা বাক্যটা ঠিকমতো বসাতে পারি না। তো এই থিঙ্ক আউট অফ দ্য বক্স। এরপরে হচ্ছে প্র্যাকটিস মোর। আমরা এই নির্দিষ্ট প্র্যাকটিস করলাম, একটা রুল দিয়ে 2টা 3টা প্র্যাকটিস করলাম, নতুন কিছু আসলে পারলাম না, এটা হলো না। প্র্যাকটিস মোর, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন বাক্য নিয়ে। হয়তো যদি দেওয়া থাকে বইয়ের মধ্যে তাহলে সেটা অনুযায়ী করলাম, দেওয়া না থাকলে নিজে বাক্য তৈরি করে নতুন ভাবে প্র্যাকটিস করলাম। তো এবার আমরা এই 5টা ফর্মুলা সংক্ষেপে আবার একসাথে আমরা কি বলতে পারি, প্রতিটা থেকে রুলস, এক্সেপশনস, কমন সেন্স, আউট অফ দ্য বক্স এবং প্র্যাকটিস, সবগুলোকে মিলিয়ে আমরা একটা ফর্মুলা তৈরি করলাম, রিকপ। তো রিকপ এটা ভালো করে মুখস্থ করে এই 5টা জিনিস ভালো করে চর্চা করতে হবে। তো এই 5টা জিনিস ভালো করে চর্চা করলে দেখা যাবে ইংরেজি গ্রামারে আপনি অনেক ভালো হয়ে গেছেন। তো এবার আমরা একটু বিস্তারিত দেখি, একটু এক্সাম্পল দিয়ে লার্ন দ্য রুলস এটা কিরকম হতে পারে। যেমন হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, আমরা জানি যে হোয়াট মডিফাইজ এ নাউন অর এ প্রোনাউন ইজ কল্ড অ্যান অ্যাডজেক্টিভ। যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। What modifies anything excepting noun and pronoun is called adverb. Noun pronoun ছাড়া যে কোনো কিছুকে যা মডিফাই করে সেটাই হচ্ছে adverb. Noun pronoun ছাড়া এখন সেটা একটা ভার্ব হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অন্য যে কোনো কিছুকে মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমরা দেখি আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, হি ইজ এ গুড বয়। এখানে গুড শব্দটা কোন পার্ট অফ স্পিচ? আমরা দেখি যে এরপরে আছে বয়, বয় শব্দটাকে মডিফাই করার কারণে এখানে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বয়টা যেহেতু নাউন, একটা ছেলে, হ্যাঁ, এটাকে মডিফাই করার কারণে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি অনেস্ট, এই ভেরি শব্দটা কাকে মডিফাই করলো? অনেস্ট একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, অতএব ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড সুন ফেল অ্যাসলিপ, আর এট দ্যাট ভেরি মোমেন্ট এ স্নেক এন্টার্ড দ্য রুম। এমনিতে আমরা অর্থ শিখলাম, ভেরি অর্থ আমরা জানি খুব। হি ওয়াজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল, এন্ড সুন ফেল অ্যাসলিপ, এবং শীঘ্রই সে ঘুমিয়ে পড়লো। এটা এমনিতে আমরা মুখস্থ করছি যে ভেরি শব্দের অর্থ, এবং ভেরি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এমনিতে অনেকেরই জানা থাকে, এবং বেশিরভাগ কিন্তু ভেরিটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে এট দ্যাট ভেরি মোমেন্ট, এট দ্যাট ভেরি মোমেন্ট, এই এট দ্যাট ভেরি মোমেন্টটা, মোমেন্ট শব্দটা কি? মোমেন্ট শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ নয়, এটা হচ্ছে একটা নাউন, আর এই নাউনের পূর্বে ভেরি শব্দটা বসেছে, অতএব আমাদের রুল বলছে কি এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কারণ যে শব্দ নাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কিন্তু এমনিতে মুখস্থ করা জিনিস দিয়ে কিন্তু এটা পারা যাবে না, এমনিতে সেটা অ্যাডভার্ব হয়ে থাকুক, কিন্তু এটা যদি দেখা যায় নাউন বা প্রোনাউনকে মডিফাই করে থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা তো অ্যাডজেক্টিভ, কিন্তু দেখা যায় যদি ওটা কোনো ভার্বকে বা অ্যাডভার্বকে বা অন্য কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এভাবে রুলটা মাথায় রাখতে হবে, কোনটা অ্যাডজেক্টিভ হয় কোনটা অ্যাডভার্ব হয়। হি লেফট ফর গুড, এখানে গুড শব্দটা এটা আমরা জানি গুড শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমরা দেখি যে এটা ফর প্রিপজিশনের পরে বসেছে। প্রিপজিশনের পরে যেটা বসে সেটাকে বলা হয় প্রিপজিশনের অবজেক্ট, আর প্রিপজিশনের অবজেক্ট যেটা এটা সবসময় নাউন বা প্রোনাউন হয়ে থাকে। তো এখানে আমরা যেটা বলেছিলাম, যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এখানে কিন্তু এটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে না, অতএব এটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ওইভাবে বলতে পারবো না। অতএব এটা হচ্ছে ফরের প্রিপজিশন হিসাবে, ফরের অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে এটা হচ্ছে এখানে নাউন। তো এইভাবে আমরা রুলগুলা দিয়ে আমরা এটা যাচাই করতে পারি। এটা ওই অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা শিখলাম ভালো করে, এটা দিয়ে আমরা এটা অ্যাডজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝতে পারি। ভেরি শব্দটা অ্যাডভার্ব হচ্ছে কি হচ্ছে না এটা বুঝতে পারি। আরেকটা দিকে আমরা সো দ্যাট থাকলে কি করতে হয়। সো দ্যাট থাকলে সাধারণত পরের ক্লজে ক্যান বা মে বসে, এটা হচ্ছে সাধারণ রুল। যেমন আমরা দেখি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এটাকে কমপ্লিট করতে হলে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এটা আশা করি সবাই পারবেন, যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। এটা কমন বাক্য, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এবার আমরা একটু এক্সেপশন গুলো দেখি। স্পেশালি ফোকাস অন এক্সেপশনস, যেটা আমরা বললাম যে স্পেশালি ফোকাস এক্সেপশন, যেটা ফোকাস করতে হবে। যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি নট ফেল, এখানে আমরা আগের অংশে দেখতে পাচ্ছি ওয়ার্কড পাস্ট ফর্মে আছে এবং এখানে সো দ্যাট আছে, অতএব এখানে কি দিতে হবে? আমাদের আগের নিয়ম অনুযায়ী এখানে পাস্ট থাকলে ক্যানের জায়গায় কুড বা মাইট দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি আমরা বলি হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড
কুড নট ফেল, তাহলে অর্থটা কি দাঁড়ায়? আমাদের একটু কমন সেন্সটাও ইউজ করতে হবে এবং এটা এক্সেপশনটা হিসাবে রুলটা মুখস্থ করতে হবে। তো এখানে দেখি আমরা যে সো দ্যাট এর পরে যখন নেগেটিভ থাকে তখন কিন্তু এখানে ক্যান বা কুড বসানোই যাবে না। ক্যান দিলে অর্থটা কি দাঁড়াবে, কুড দিলে অর্থটা কি দাঁড়াবে? যে সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে ফেল করতে না পারে। ক্যানটা বা কুডটা কিসের জন্য বসে? আমরা জানি ক্যান বা কুড বসে সামর্থ্য বোঝানোর জন্য। তো যে তার ফেল করার যাতে সামর্থ্য না থাকে, এটা কি কমন সেন্স আমাদেরকে এলাও করে এরকম বলা? ফেল করার সামর্থ্য কার না থাকে? সবাই ফেল করার সামর্থ্য রাখে, পরীক্ষায় না লিখলে ফেল। অতএব এখানে ক্যান বা কুড ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে উড সাধারণভাবে, যাতে সে ফেল না করে, ফেল করতে না পারে। এরকম বললে কিন্তু কমন সেন্স আমাদের বলে যে এরকম বাক্যটা শুদ্ধ হচ্ছে না। তো এটা এক্সেপশন, যে এক্সেপশন হিসাবে রুলটা আমার মুখস্থ রাখতে হবে যে বাক্যটা যদি নেগেটিভ হয়, সো দ্যাট এর পরে যদি নট লাগানো থাকে, তাহলে এখানে কিন্তু ক্যান কুড ব্যবহার করা যাবে না, বরং এখানে উড অথবা মাইট ব্যবহার করতে হবে। হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি উড নট ফেল অথবা হি মাইট নট ফেল। তো এখানে আমরা কমন সেন্সটা কাজে লাগিয়ে আমরা কিন্তু বেশিরভাগ এক্সেপশন যেগুলো আছে এগুলোর পেছনে একটা না একটা কিছু কারণ থাকে। এখানে যদি আমরা কমন সেন্সটা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অর্থগুলা বুঝে আমরা বাক্যগুলা কমপ্লিট করা বা রাইট ফর্ম অফ ভার্বের কাজ করা আমরা সহজে করে নিতে পারি। তো এখানে নটটা যদি দেওয়া না থাকলেও আমাদের কিন্তু এইভাবেই করতে হবে বাক্যটা, কারণ সে কঠোর পরিশ্রম করে ফেল করতে পারে এরকম তো বলাই যাবে না। ফেল করতে না পারে বললেই হচ্ছে না, সেখানে যদি আমরা বলি ফেল করতে পারে তাহলে তো আর কোনোভাবে এটা সঠিক হবে না। তো এখানে নটটা প্রয়োজন হলে আমাদের যোগ করতে হবে, এটা আমাদের কমন সেন্স খাটিয়ে আমরা কিন্তু এটা করে নিতে পারবো। He said to me, help me. He said to me, he told me to help me. এটা আমরা নারেশনের সাধারণ নিয়মে আমরা এটা করে ফেললাম। অথবা এখানে told এর জায়গায় আমরা যদি রিকোয়েস্ট বলি, রিকোয়েস্টেড দিলে হবে he requested me to help him, এটা হচ্ছে সাধারণ। এখন দেখি he said to me don't laugh, সে আমাকে বললো যে হেসো না। তো এখানে তো নট ছিল না, যার কারণে টু বসেছে। এখানে যেহেতু নট আছে তাহলে কি বসাতে হবে? নট টু বসাতে হবে, নট টু লাভ। আর সে এখানে যেহেতু নিষেধ হচ্ছে তাহলে কি বসাতে হবে? ফরবিড বসাতে হবে। তাহলে হি ফরবেড মি নট টু লাভ, হি ফরবেড মি নট টু লাভ, এটা শুদ্ধ না ভুল? ভুল। আমাদের কি করতে হবে? এখানে আমাদের হি ফরবেড মি, যেহেতু এটা ফরবেডটা নিজেই নেগেটিভ, তাই এটার পরে আর নট ব্যবহার করা যাবে না। অতএব এখানে আর নট আমরা বাদ দিয়ে আমরা শুধু বলবো হি ফরবেড মি টু লাভ, সে আমাকে হাসতে নিষেধ করলো। তো এই নটটা আমরা কেটে দিলাম। হি ফরবেড মি টু লাভ, সে আমাকে হাসতে নিষেধ করলো। তো এটা দেখা যাচ্ছে যে এক্সেপশন, ওই যে কমন সেন্স কিন্তু আমাকে এখানে লিড করছে। কমন সেন্স আমাকে বলছে যে এখানে নট ব্যবহার করা যাবে না, কিন্তু কমন সেন্সটা যদি আমি ব্যবহার না করি তাহলে এখানে টোল্ড এর মতো এখানে আমি যদি চিন্তা করি যে এখানে নট আছে তাহলে নট টু লাভ বসাতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি হি টোল্ড মি নট টু লাভ, সে আমাকে না হাসতে বলেছিল। টোল্ড যদি বলি তাহলে কিন্তু এখানে নট বাদ যাবে না, নটটা যোগ করতে হবে। হি টোল্ড মি নট টু লাভ। আর যদি ফরবেড দেই, ফরবেডটা নিজেই নেগেটিভ, অতএব ফরবেডের পরে আর নটটা আসবে না। তারপরে আমরা দেখি যে থিঙ্ক আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে গিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। একটা বাক্য সহজে আমি যেটা জানার ভিতরে, যেমন হি ওয়ার্কস হার্ড, এটাকে সো দ্যাট যদি এটা কমপ্লিট করতে দেওয়া যায় 90% স্টুডেন্ট এটাই লিখবে যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। তো আপনাকে এর বাইরে কিছু চিন্তা করতে হবে, এর বাইরে আর কিছু দেওয়া যায় কিনা। এর বাইরে যেমন আমরা দিতে পারি হি ক্যান অ্যাচিভ সাকসেস, যাতে সে সফলতা অর্জন করতে পারে। সাকসেস যেহেতু নাউন, অতএব এটার আগে একটা ভার্ব বসাতে হবে, অ্যাচিভ, অর্জন করা। আর যদি এটা সাকসেস না দেয়, আমরা যদি সাকসিড দেই, সাকসিডটা হচ্ছে কি ভার্ব, অতএব সাকসিড। আবার সাকসিড দেখলে অনেকে মনে করবে যেটা মনে হয় পাস্ট ফর্ম, সাকসেসের পাস্ট ফর্ম মনে হয় সাকসিড, না এটাই প্রেজেন্ট ফর্ম। এটার পাস্ট হচ্ছে সাকসিডেড, পাস্ট পার্টিসিপল সাকসিডেড, এটা মূল শব্দের অংশ। সাকসিড এটা মূল শব্দের অংশ, অতএব এটা পাস্ট ফর্ম না। তো হি ক্যান সাকসিড, যাতে সে সফল হতে পারে। আরেকটা বাক্য দিতে পারে, আরেকভাবে কমপ্লিট করতে পারে হি ক্যান চেঞ্জ দ্য হুইল অফ হিজ ফরচুন, সে তার ভাগ্যের চাকাটা যাতে পরিবর্তন করতে পারে, এর জন্য সে কঠোর পরিশ্রম করে। সে কঠোর পরিশ্রম করে যাতে হি ক্যান ব্রিং স্মাইলস অন দ্য ফেসেস অফ হিজ চিলড্রেন, যাতে তার শিশুদের মুখে সে হাসি ফোটাতে পারে। তো এইভাবে আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করব। এরপর হচ্ছে প্র্যাকটিস মোড, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে।
প্র্যাকটিস করতে গিয়ে আমরা এই বেসিক লাইনটা ঠিক না রেখে আমরা ভিন্ন ভিন্ন বাক্য দিয়ে আমরা যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, এরকম করে এটাকে আমরা একটা ফর্মুলা হিসাবে ধরে নিলাম। এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কোনো এক্সেপশন আছে কিনা, কোনো কমন সেন্সের কোনো চাহিদা আছে কিনা, এটা মাথায় রেখে আমরা এটাকে একটা রুল হিসাবে ধরে নিয়ে, এটাকে একটা ফর্মুলা হিসেবে ধরে নিয়ে আমরা এইরকম আরো নতুন নতুন বাক্য তৈরি করব। যেমন হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় ফার্স্ট হতে পারে। আই ওয়াকড কেয়ারফুলি, আমি সতর্কভাবে হেঁটেছিলাম। সো দ্যাট যাতে, এখানে কিন্তু নেগেটিভ চলে আসছে, অতএব এখানে ক্যান বা কুড দেওয়া যাবে না, যেহেতু আগে পাস্ট আছে অতএব মাইট নট স্টাম্বল, যাতে আমি হুচট না খাই, অথবা আই মাইট নট ফল ডাউন, যাতে আমি পড়ে না যাই। দে ট্রাইড হার্ট এন্ড সোল, তারা প্রাণান্তকর চেষ্টা করেছিল। সো দ্যাট দে কুড কনভিন্স দ্য কিং, যাতে তারা রাজাকে আশ্বস্ত করতে পারে, যে কোনো ব্যাপার হোক রাজাকে যাতে তারা আশ্বস্ত করতে পারে, এজন্য তারা প্রাণান্তকর চেষ্টা করেছিল। তো এইভাবে আমরা নতুন নতুন বাক্য আমরা হয়তো বই থেকে আমরা নিয়ে প্র্যাকটিস করতে পারি, অথবা নিজে থেকে আমরা বাক্য তৈরি করতে পারি। এবং নিজে থেকে বাক্য তৈরি করে প্র্যাকটিস করাটা এটা হচ্ছে চিন্তা শক্তিকে ডেভেলপ করার জন্য বেটার। তো এভাবে আমরা নতুন নতুন ভাবে আমরা চিন্তা করব। তো আমরা পড়লাম কি, আমাদের ইংরেজি গ্রামারের মধ্যে ভালো হওয়ার জন্য আমাদের কয়টা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে আমাদের রুলগুলা শিখতে হবে, আর কি করতে হবে, রুলগুলা শিখতে হবে। এরপর এক্সেপশন গুলো একটু খেয়াল করে শিখতে হবে। এরপরে কমন সেন্সটা কাজে লাগাতে হবে, কমন সেন্সটাকে সবসময় সক্রিয় রাখতে হবে। কমন সেন্স এর কারণে আমাদের অনেক রুল কিন্তু ভুল হয়ে যায়, কমন সেন্সটা আমরা কাজে লাগাই না। এরপরে হচ্ছে কি, ও দিয়ে হচ্ছে আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করতে হবে, আর পি দিয়ে হচ্ছে প্র্যাকটিস করতে হবে বেশি করে। তো এই ফর্মুলাগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা ইংরেজি গ্রামারের মধ্যে আমরা খুব ভালো করতে পারবো আশা রাখি ইনশাআল্লাহ। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক দেবেন, শেয়ার দিবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।